রোজ রাতের মতো আজও রাত 2টোর দিকে স্ত্রী মেহেরের পাশ থেকে উঠে পড়ল লাবিব। তার জন্য যে অপেক্ষা করছে তার প্রেয়সী রুমে যাওয়ার জন্য বিছানা থেকে উঠে দরজার দিকে পা বাড়ালো লাবিব। আমি আজ জেগেছিলাম লাবিবকে হাতে নাতে ধরবো বলে। প্রেগনেন্সির 9 মাস চলছে আমার। কিছুদিন ধরে পেটে চিনচিনে ব্যথার কারণে রাতে ভালো ঘুম হয় না। হালকা একটু আওয়াজ হলে ঘুম ভেঙে যায়। কয়েকদিন আগে দরজা খোলার শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেলে আমার চোখ খুলে দরজার দিকে তাকিয়ে দেখি আমার স্বামী লাবিব ঠিক চোরের মতো এদিক ওদিক তাকিয়ে আস্তে করে দরজা খুলছে। আমি যে ঘুম থেকে উঠে পড়েছি এটা লাবিব খেয়াল করেনি। দরজা খুলে চুপচাপ বাইরে বেরিয়ে গেল। আমি ব্যাপারটা নিয়ে তেমন কিছু ভাবলাম না। ভাবলাম সে হয়তো সিগারেট খাওয়ার জন্য রুমের বাইরে গেছে। লাবিবের সিগারেট খাওয়ার বাজে অভ্যেস আছে, কিন্তু আমি ওকে সিগারেট খেতে দেই না, সেই জন্য ও লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। এই মাঝরাতে হয়তো সিগারেট খাওয়ার জন্য বাইরে গিয়েছে। গেল সেই রাতের কথা। আমি ওই ব্যাপারটাকে একটুও পাত্তা দিইনি। কিন্তু পরপর কয়েক রাতে যখন আমার ঘুম ভাঙে তখন লাবিবকে বিছানায় দেখতে পাই না। আমি একটু খটকা লাগলো আমার। সেই দিন রাতে না হয় ও সিগারেট খেতে গিয়েছিল, কিন্তু প্রতিদিন তো আর সিগারেট খাওয়ার জন্য রুমের বাইরে যাবে না ও। মাঝরাতে ও রুমের বাইরে কোথায় যায় সেটা জানার জন্য আজ রাতে ঘুমের ভান করে জেগে রইলাম আমি। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। আমার চোখে একটু লেগে এসেছে মাত্র তখনই দরজা খোলার শব্দ পেলাম। সে দেখি লাবিব অতি সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে বললাম, লাবিব রোজ কোথায় যায় সেটা যে আমাকে দেখতে হবে। আস্তে করে বিছানা থেকে নেমে আমিও রুমের বাইরে বেরিয়ে এলাম। প্রেগনেন্সির কারণে তাড়াতাড়ি হাঁটতে পারি না, তাই লাবিব রুম থেকে বের হয়ে কোথায় গেল তার হদিস পেলাম না। এই মাঝরাতে পুরো বাসা অন্ধকারে চুপচাপ হয়ে আছে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম। উদ্দেশ্য লাবিবের দেখা যদি পাওয়া যায়। একটু এগিয়ে যাওয়ার পর ছোট জায়ের রুমে আলো জ্বলতে দেখে অনেকটাই অবাক হলাম। আমার রুমের কয়েক রুম পরে আমার ছোট যা মিথির রুম। 1 বছর আগে আমার ছোট দেবর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছোট দেবর মারা যাওয়ার পর ওর বাবার বাসার লোকজন ওকে নিয়ে যাওয়ার জন্য আসলেও মিথি ওদের সাথে যায়নি। ও নাকি ওর বাকি জীবনটা ওর শ্বশুর বাড়িতেই কাটাতে চায়, এই বলে ওর বাবার বাসার লোকজনকে ফিরিয়ে দিয়েছে। এত রাতে মিথি রুমে আলো জ্বালিয়ে কী করছে তা দেখার জন্য ওর রুমের দিকে এগিয়ে গেলাম। ওর রুমের ওখানে গিয়ে দাঁড়িয়ে শুনতে পেলাম মিথি কাঁদছে। কেন কাঁদছে তা জানার জন্য দরজায় আড়ি পেতেই রইলাম। আড়ি পাতা উচিত নয় জানি, কিন্তু এই মাঝরাতে মিথি কেন কাঁদছে তা জানার ইচ্ছে হচ্ছে খুব। আড়ি পেতে যা শুনলাম তাতে মনে হলো আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মিথি কাঁদতে কাঁদতে বলছে, আমি প্রেগনেন্ট লাবিব, তোমার বাচ্চা আমার পেটে। এখন আমি কি করব বলো? মৃত্যু ছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। 1 বছর আগে যার স্বামী মারা গেছে তার প্রেগনেন্ট হওয়া মানুষ ভালো চোখে নেবে না। তুমি তুমি শান্ত হও মিতি। তুমি প্রেগনেন্ট হয়েছো, এত আনন্দের কথা মিতি। তাহলে তুমি এত কাঁদছো কেন? একবার ভাবো, তোমার আর আমার ভালোবাসার চিহ্ন হচ্ছে এই অনাগত সন্তান। তাতে তুমি খুশি না হয়ে কাঁদছো? লাবিব বলল। তোমার জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে লাবিব? আমি একজন বিধবা নারী। সমাজ কি আমার এই অনাগত সন্তানকে মেনে নিবে নাকি? কে দেবে ওর বাবার স্বীকৃতি বলো? এটাতে তোমার সন্তান, তারপরেও তুমি কি দেবে ওর বাবার স্বীকৃতি? তোমার তো নিজের বউ আছে যে কি আর কয়েকদিনের মধ্যে মা হতে চলেছে। তাকে রেখে তো তুমি আর আমার এই অনাগত সন্তানের দায়িত্ব নেবে না, মিথি বলল। হুস, আর একটু কান্না নয় ওকে। এটা আমার বাচ্চা আর আমি দেব তার বাবার পরিচয়, বুঝেছো? লাবিব বলল। কিন্তু কিভাবে সম্ভব সেটা? আমি তো তোমার বিয়ে করা বউ নই যে তুমি বলবে এটা তোমার বাচ্চা আর সবাই সেটা মেনে নেবে। তাছাড়াও তোমার বউ, সেও তো এটা মেনে নেবে না, উল্টো আমাকে অপমান করবে। আমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলবো লাবিব। ওকে আমি পৃথিবীর আলো দেখাতে চাই না, মিথি বলল। মিতি তুমি একটু শান্ত হও। তুমি আমার বিয়ে করা বউ নয় বলেই বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাইছো, তাই তো? তো ঠিক আছে, আমি কালকের মধ্যেই তোমাকে বিয়ে করব। তখন তো তোমার আমাদের বাচ্চাটাকে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, লাবিব বলল। তুমি বিয়ে করবে আমাকে? তোমার বউ আছে আর সেও প্রেগনেন্ট লাবিব, তুমি সেটা ভুলে যাচ্ছ কেন?
এক বউ থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করলে লোকে কি বলবে ভাবতে পারছো একবার? মিতি বলল। বউ আছে কিন্তু 1 মাস পরে আর তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমার বউ হিসেবে থাকবে না, লাবিব বলল। মানে কি বলতে চাইছো তুমি? মিতি বলল। মানে এটাই যে আমি মেহেরকে ডিভোর্স দিয়ে দেব আর তোমাকে বিয়ে করব। তোমাকে আমি সেই কবে থেকে ভালোবেসেছি, কিন্তু পরিস্থিতি আমাকে তোমার থেকে আলাদা করে রেখেছিল এতদিন। মেহেরকে তো আমি কোনোদিন ভালোই বাসিনি, আমি তো ভালোবাসি শুধু তোমাকে। লাবিব বলল। ওদের কথাবার্তা শুনে আমার মাথা ঘুরতে লাগলো প্রচুর। আমি মেহেরকে ডিভোর্স দিয়ে দেবো, এই কথাটা মাথায় বাজতে লাগলো আমার। ওদের আর কোনো কথা আমার কানে এসে পৌঁছালো না। জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লাম আমি। যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে হাসপাতালে দেখলাম। দাঁড়ানো অবস্থায় মাটিতে পড়ে যাওয়ার কারণে পেটে প্রচণ্ড আঘাত লেগেছিল আমার। 2 সপ্তাহ হাসপাতালে থাকার পর আমার সিজার অপারেশন করে বাচ্চা ডেলিভারি করানো হয়। একটা মেয়ে সন্তান হয়েছে আমার। নার্স যখন আমার মেয়েটাকে আমার কোলে এনে দিয়েছিল, ঠিক তখনই লাবিব এসে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজটায় সই করে দাও তাড়াতাড়ি। কাগজটার দিকে তাকিয়ে বুঝলাম এটা ডিভোর্সের কাগজ। কাগজটা দেখে লাবিবের মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। নিজের সন্তানকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে আছে সে। কোলে আমার সদ্য জন্ম নেওয়ার মেয়ে আর হাতে স্বামীর দেওয়া ডিভোর্সের কাগজ। ভাগ্য আজ হাসছে আমার উপর। আমাকে আবারও তাড়া দিল সাহেব। কী হলো? তাড়াতাড়ি সইটা করো। আমি কোনো রকমে কলমটা ধরে সই করলাম। আমার সই হওয়ার পরপরই লাবিব চলে গেল। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেললাম। জন্ম নেওয়ার সাথে সাথে বাবা বলে ডাকার সুযোগ হারিয়ে ফেললো আমার মেয়েটা। এই মেয়েটা এখন শুধু আমার একার পরিচয়ে বড় হবে আমার মেয়ে। চোখ মুখ মুছে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললাম, তোর নাম আমি রাখলাম অনুমেঘা রহমান। তুই এখন শুধুই আমার একার সন্তান, আর কারো নয়। মেহের রহমান। কি ব্যাপার মেঘা, তুই এখনো রেডি হসনি কেন? আজ ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান, তুই কি সেটা ভুলে গিয়েছিস নাকি বলতো? বেস্ট ফ্রেন্ড অহনার ডাকে সম্বিত ফিরে এলো মেঘার। চোখ মুছে ডায়েরিটা বন্ধ করে বলল, না ভুলে যাব কেন, এই তো রেডি হতে যাচ্ছিলাম আমি, আর তুই চলে এলি। অহনা মেঘার কথা শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তুই কোথায় রেডি হতে যাচ্ছিলি? আমি তো নিজের চোখে দেখলাম তুই কিছু একটা পড়ছিলি। কি পড়ছিলি দেখা তো, বলে অহনা মেঘার হাত থেকে ছো মেরে ডায়েরিটা নিয়ে নিল। ডায়েরিটার দিকে তাকিয়ে বলল, তুই আবার আন্টির ডায়েরি পড়তে বসেছিলি তাই না? গল্পের নাম উপন্যাসের সারাংশ প্রহর, পর্ব সংখ্যা 1, লেখা সাদিয়া জান্নাত শর্মী, লেখিকা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে। অলরেডি যারা সাবস্ক্রাইব